আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রাতের অন্ধকারে কে বা কারা হুগলি চুচুড়া পৌরসভার তালডাঙ্গা সংলগ্ন প্রাক্তন কাউন্সিলর সৌমিত্র মালাকারের বাড়ির জানালার কাজ ভেঙে দেয়, অভিযোগ প্রাক্তন কাউন্সিলর ও প্রাক্তন বিধায়কের। পাকা বাড়ি তৈরি করার সময় মোটা অঙ্কের টাকা তোলা চাওয়ার অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতেই পান্ডুয়ায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ দুজন। সময় মতো মাসিক বেতন দেওয়ার দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভার গেটের সামনে অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ। বিধায়কের মধ্যস্থতায় বিক্ষোভ উঠলেও বেলা বাড়তেই অবসরপ্রাপ্ত কর্মীদের বিক্ষোভ বকেয়া ভাতার দাবিতে। 2026 উচ্চ মাধ্যমিকে হুগলি জেলায় উল্লেখযোগ্য ফলাফল নয়, তার মধ্যেও শ্রীরামপুরের মেঘা মজুমদার পঞ্চম, অনুরাগ গাঙ্গুলি ষষ্ঠ এবং সোমরার আহমেদ সোহান অষ্টম। আসছে বিস্তারিত খবরে। বুধবার মধ্যরাতে হুগলির চুঁচুড়ার তালডাঙ্গায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার তার বাড়িতে যান প্রাক্তন তৃণমূল বিধায়ক, পৌরসভার পৌরপ্রধান ও উপপৌরপ্রধান। ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি বিধায়ক। চুচুড়া তালডাঙ্গা তৃণমূল প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে পাথর ছুড়ে জানালার কাজ ভাঙার অভিযোগ। ভোটের ফল বেরোনোর পর ওই তৃণমূল নেতা সৌমিত্র মালাকারের দলীয় কার্যালয় দখল করে নিয়েছিল বিজেপি, এমনটাই অভিযোগ ছিল। সেই সময় বিধায়ক সুবিন নাগ গিয়ে সেই দলীয় কার্যালয় ফিরিয়ে দেন। গতকাল মধ্যরাতে তৃণমূল নেতা সৌমিত্র যখন ঘুমিয়েছিলেন স্ত্রী মেয়েকে নিয়ে, হঠাৎই প্রচন্ড শব্দে ঘুম ভেঙে ওঠেন তিনি। তার চিৎকারে পাড়ার লোকজনও বাড়ি থেকে বেরিয়ে পড়েন। অভিযোগ, একটি টোটোতে চেপে কয়েকজন এসে ওই তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে পাথর ছড়ে। চুচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সৌমিত্র। এই ঘটনার খবর পেয়ে আজ সকালে সৌমিত্রর বাড়িতে যান চুচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা। কি বলছেন বিধায়ক অভিযোগ করে, কিবা বলছেন সৌমিত্র মালাকার, শুনুন। আমি সকালবেলা উঠেই আমার অভ্যাস ফোন চেক করা। আমি রাত্রি 12টার পর ফোনটা সাইলেন্ট করে দিই। রাত্রি 2:10 রামু ফোন করেছে, তা আমি তো ধরতে পারিনি, সাইলেন্ট ছিল। সকালবেলা উঠে দেখি এই অবস্থা, রামুর একটা মেসেজ। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, জানলাম, জেনে আপনাদেরও সংবাদ দিলাম এবং আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দেবাশিস সবাই আমরা এসছি এবং আমি আইসিকেও ফোন করেছি। আইসি বললেন 12টার সময় যাবার জন্যে ডায়েরি নেবে। আমি জানি না সরকারের কী উদ্দেশ্য। হ্যাঁ, এই যে নির্বাচনের পর যত ঝামেলা হচ্ছে এগুলোও চেপে দেওয়ার চেষ্টা করছে, এগুলোও চেপে দেওয়া হচ্ছে। আমি মনে করছি, আমি এতদিন আপনাদের বলেছি যে বিজেপি সভাপতি যেটা বলছেন আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। 2:30 সময় মানুষ তো ঘুমিয়ে, তখন তো ঘুমাবেই না। তখন দেখি বাবাটা ঘুমিয়ে গেছে, আমি ঘুমিয়ে আছি, আমার মিসেস আছে না, আমার একটা বাচ্চা আছে। এই বিভৎস আওয়াজ হলো, আওয়াজ বুঝতে পারছেন, একটা পাথরে পড়লে কাজ কিরকম আওয়াজ হয়, বিভৎস আওয়াজ, বুমের মতো আওয়াজ হলো। যাই হোক, আমি চেঁচামেচি করি, তখন পাড়ার লোকরা সব যৌথ এক জায়গায় হয়ে যায়। হয়ে যাওয়ার পর দেখি তখন নাকি শুনলাম নাকি আর টোটো করে এসেছিল, টোটো করেছিল, টোটো করে পালিয়ে গেছে। এবার কতজন ছিল, কারা এসেছিল কিছু সেটা বুঝতে পারছি না, কারা এসেছিল না। আপনি কি মনে করছেন যে বিজেপির লোকজনই করেছে এটা?
সেটা কি করে বুঝবো না? কারণ কয়েকদিন আগে তো আপনার অফিসটা দখল হয়ে গেছিল। সেটা বিজেপি করেছিল, এটা তো আমি দেখিনি। কি করে বলবো কারা করেছে? বিজেপির যিনি জিতেছেন তিনি এসে আপনার বললেন যে আপনার উনি বলে গেছেন, আশ্বাস দিয়ে গেছেন রামু আর কিছু হবে না। হ্যাঁ, তারপরে তো এগুলো হচ্ছে না। আচ্ছা, মানে এর মধ্যে কি আপনাকে কেউ থ্রেট করেছিল? না না না, ওসব না। আমি ওপেন বেরোচ্ছি, রাস্তায় বেরোচ্ছি, পাটে বিষে সবই কাজ করছি। রাতে দুটোর সময় সব করেছি, কাণ্ড করেছি। এই খবর সাংবাদিকদের মুখে শোনার পর চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ কি বলছেন শুনুন। এটাও শুনলাম একটা নাকি ঢিল মেরেছে। দেখুন, আজকে তৃণমূল নামক দলটি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। মানুষ যারা প্রত্যেক দিন খবরে থাকতো, যাদের টিভিতে দেখাতো, তাদের আজকে কোনো ইস্যু নেই, মানুষ তাদের বর্জন করেছে। আমি যতদূর জানি ওই অঞ্চলের কোনো ছেলেপুলেই এই কাজটা, মানে আমাদের পার্টির যারা নেতৃত্ব আছে তারা কেউ এই কাজটা করবে, মানে আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে এটা কেউ করেনি। কিন্তু কিছু লোকজন আছে এদের নিজেদের মধ্যে, মানে 4 তারিখ অব্দি তৃণমূল করেছে, রেজাল্টের পর হঠাৎ করে তারা বিজেপি হয়েছে, নিজেদের অন্তর্দ্বন্দ্বে কোথাও কোথাও মারপিট করছে। বরুণ দাস পাণ্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের 2 জেলায় 2টি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা। একদিকে হুগলির চুঁচুড়ার দেবী পার্ক এলাকায় একটি বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা, প্রাণে বাঁচেন এক বৃদ্ধা। অন্যদিকে দুর্গাপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড, ভস্মীভূত হয়ে যায় ব্যাংকে থাকা সমস্ত নথি। দমকল ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বাড়িতে অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধা। হুগলি চুঁচুড়া পৌরসভার দেবী পার্ক এলাকায় শনিবার রাত্রে একটি বাড়িতে হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। স্থানীয় সূত্রে খবর, ওই সময় বাড়িতে একাই ছিলেন 65 বছর বয়সী তাপসী দত্ত। হঠাৎই আগুনের ফুলকি দেখতে পেয়ে তিনি প্রথমে নিজের উদ্যোগে 2-3 বালতি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাপসী দেবী বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় সাহায্যের জন্য ডাকাডাকি শুরু করেন। সেই সময় স্থানীয় যুবক ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত দমকলে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ঘরের কিছু আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কি জানা যাচ্ছে এদিনের এই অগ্নিকাণ্ড সম্পর্কে শুনুন। প্লাগটা দিল, ফটফট শব্দ হচ্ছে, প্লাগটা নামিয়ে দিয়েই চলে গেল। দিয়ে তখনও আমি ওর পিছু পিছু এখান থেকে আসার পর দেখি যে আগুনটা জ্বলছে। আপনি কি দেখতে পেলেন যে আগুনটা জ্বলছে? ওই টিভির ওখানটাতে জ্বলছিল। তখন আমি 2-3 বালতি জল নিয়ে গিয়ে ঢাললাম, ঢেলে আর কিছু করতে পারলাম না। তখন ওই যাচ্ছিল ধ্রুব, ওকে ডাকলাম যে বাবা আয় একটু দেখ। তারপরে পাড়ার 2টো ছেলে ছিল, তাদের বললাম, একজন মেয়ে এসে নামিয়ে দিল। তারা অনেক চেষ্টা করলো ভিতরে। দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ভস্মীভূত ব্যাংকের কাগজপত্র এবং নথি। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল দুর্গাপুরের মায়াবাজার সংলগ্ন এলাকায়। দমকলের 2টি ইঞ্জিন প্রায় 45 মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে এই আগুন বলে প্রাথমিক অনুমান। বুধবার রাত্রে 9:45 নাগাদ স্থানীয়রা প্রথম দেখতে পান আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে ব্যাংকের ভেতর থেকে। এরপরেই তারা প্রথম পুলিশ এবং দমকলকে খবর দেন।
অরুণ দাস পানুপাল এবং উদয় প্রতাপ সিং এর রিপোর্ট LMCL নিউজ। চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করার পর বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন সুবীর নাগ। আমি শ্রী সুবীর নাগ পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। দাবি মতো তোলা না পেয়ে এক মহিলার বাড়ি ভাঙচুর, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার পান্ডুয়ার ধামাসিন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সহ 2 জন। পান্ডুয়ার ভাইরা গ্রামের বাসিন্দা মালবিকা মণ্ডল পাকা বাড়ি তৈরি করছিলেন। সেই সময় তার কাছে বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কৃপা সিন্ধু ঘোষ 2 লক্ষ টাকা তোলা চায়। তোলা আদায় না হওয়ায় গত 13 তারিখ রাত্রে মালবিকা মণ্ডলের বাড়িতে চড়াও হয় কৃপা সিন্ধুর দলবল। এমনই অভিযোগ, তার ইটের বাড়ি ভেঙে দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে প্রাণে মারার হুমকি দেওয়া হয় মালবিকা দেবীকে। এরপরই পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মালবিকা মণ্ডল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে এদিন রাতে ভাইরা এলাকা থেকে অভিযুক্ত তৃণমূল সদস্য কৃপা সিন্ধু ঘোষ, প্রশান্ত মালিক, কালী মালিককে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। এদের 3 জনেরই বাড়ি পান্ডুয়ার ভাইরা এলাকায়। এদিন ধৃতদের পান্ডুয়া থানার পুলিশের পক্ষ থেকে চুঁচুড়া আদালতে তোলা হয়। পান্ডুয়ার বিজেপি কনভেনার অমিতাভ ঘোষ বলেন, এতদিন শাসকের আইন চলতো, তোলাবাজি করে এরা ঘুরে বেড়াতো, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। কথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। দেখুন, এটা তো আজকে যে ঘটনাটা, গতকাল যে ঘটনাটা ঘটেছে, তো এটা তো টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। কারণ তোলামূল বা তৃণমূল এমন একটা দল যারা তোলা ছাড়া বাঁচতে পারে না। চারিদিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা চলেছে গত 15 বছরে, তো তার পরিণাম আমরা বিভিন্ন জায়গাতে ছোটোখাটো জায়গাগুলো দেখছি। এদের সর্বোচ্চ স্তর থেকে একদম বুথ লেভেল পর্যন্ত এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যারা তোলাবাজির সঙ্গে যুক্ত নয়। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন, তোলাবাজির সাথে যুক্ত যত অপরাধী আছে তাদের যে সঠিক জায়গা, তারা সেই সঠিক জায়গায় তারা থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে তারা এই ধরনের সঠিক পদক্ষেপ করতে পেরেছে। কারণ এতদিন ধরে পশ্চিমবঙ্গে আইনের শাসন তো ছিল না, শাসকের আইন ছিল, তাই এই সমস্ত মানুষ বিভিন্ন রকম অপরাধ করার পরেও তারা বেঁচে যেত। কিন্তু পশ্চিমবঙ্গে যবে থেকে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং পুলিশ প্রশাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা তারা নিচ্ছেন। এই জন্য আমরা সাধুবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ প্রশাসনকে। আমরা নিশ্চিত আগামী দিনে এই ধরনের যত তোলাবাজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছিল, এই প্রত্যেকটি তোলাবাজের যে সঠিক স্থান লক আপ, সেই লক আপে তারা ভর্তি থাকবে। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সময় মতো মাসিক বেতন দেওয়ার দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভার গেটের সামনে অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ। বিধায়কের মধ্যস্থতায় বিক্ষোভ উঠলেও বেলা বাড়তেই অবসরপ্রাপ্ত কর্মীদের বিক্ষোভ বকেয়া ভাতার দাবিতে। 2026 উচ্চ মাধ্যমিকে হুগলি জেলায় উল্লেখযোগ্য ফলাফল নয়, তার মধ্যেও শ্রীরামপুরের মেঘা মজুমদার 5ম, অনুরাগ গাঙ্গুলি 6ষ্ঠ এবং সোমরার আহমেদ সোহান 8ম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, ঝুঁকিপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। তৃণমূলের ভরাডুবির পর একে একে মুখ খুলছেন অনেকেই। এবার প্রাক্তন মন্ত্রী বিধায়ক ইন্দ্রনীল সেন ও চন্দননগর ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। সমাজ মাধ্যমে তার একের পর এক পোস্ট ঘিরে চোর চর্চায় রাজ্য রাজনীতি। ইন্দ্রনীল সেন চন্দননগরের 10 বছরের বিধায়ক ছিলেন। গুরুত্বপূর্ণ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গে ছিলেন। তার সময়কাল কালো অধ্যায় ছিল চন্দননগরের জন্য। চন্দননগরের জগদ্ধাত্রীর আশীর্বাদ থেকে তাই বঞ্চিত হয়েছেন তিনি। চন্দননগরের মানুষ জলভরা খাইয়ে দিয়েছেন তাকে, এরকমই বিস্ফোরক মন্তব্য করলেন চন্দননগরের তৃণমূল কাউন্সিলর। তৃণমূল দলের ভরাডুবির পর একে একে মুখ খুলছেন। তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যে কয়েকজনকে বহিষ্কারও করেছে, তবে খুব কমছে না। এবার চন্দননগরের তৃণমূল কাউন্সিলর মোহিত নন্দী বোমা ফাটালেন। প্রাক্তন মন্ত্রী বিধায়ক ইন্দ্রনীল সেন ও চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালকে নিয়ে ফেসবুকে একের পর এক পোস্ট করে চলেছেন। এবার সরাসরি মুখ খুললেন তিনি। মোহিত জানান, ইন্দ্রনীল সেন কিভাবে সমস্ত কাউন্সিলরকে দাবিয়ে রাখতেন। কয়েকজন ব্যবসায়ী আর ডেপুটি মেয়রকে নিয়ে মৌরুষি পাট্টা চালিয়েছেন তিনি। চন্দননগর কর্পোরেশনের ঘুঘুর বাসায় পরিণত করেছিল। এসবের প্রতিবাদ করায় গত কর্পোরেশন ভোটে মোহিতকে হারাতে সব রকম চেষ্টা করেছেন, এমনকি বিরোধী দলের জন্য টাকাও খরচ করেছেন, যদিও তাতে সফল হননি। কি বলছেন মোহিত এ সম্পর্কে, কি বা বলছেন মুন্না আগরওয়াল, শুনুন। ছিলেন উনি তো কর্মীদের সঙ্গে তো নয়, ওই দু একজন ওনার যে উপভোক্তা আছেন তারা ম্যাক্সিমামই সিন্ডিকেটের লোকজন, তাদের সাথেই আলোচনা করে আর তাদের নির্দেশ দিয়েই দলটা চালান। এই আজ না এরকম নয় যে উনি হেরে গেছেন বলে আমি ভয় মুক্ত হয়েছি। এবং আপনারা হয়তো সাংবাদিক, আপনারা খুব ভালো করে জানেন 22 সালের নির্বাচনেও ওনার আমার প্রতি কি ভূমিকা ছিল, আমি তার প্রতিবাদে শপথ গ্রহণের দিন ওনাকে কি করেছিলাম সব জানেন আপনারা। এবং 22 সাল থেকে কাউন্সিলর আমি আজ পর্যন্ত, মেয়রকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, সমস্ত এমআইসিকে জিজ্ঞেস করতে পারেন, আমি আজ পর্যন্ত কোনো মেয়রের ঘরে এবং কোনো এমআইসির ঘরে ঢুকিনি। কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে চন্দননগরের মানুষ এদের সকলকে, অধিকাংশকেই কোরাপ্টেড মনে করে। যেমন 2012 সালে বড় চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছিলাম প্রতিবাদ করে, এটা মিথ্যে নয়। অথবা আমি আজকের প্রতিবাদী নই। ভুল বললাম কোনো? মানে আপনি বলছেন যে আপনি অন্যায়ের প্রতিবাদ করেছেন? অন্যায়ের প্রতিবাদ চিরকালই করেছি। 2011 সালে দল ক্ষমতায় এসেছে, 2012 সালে যখন সারা পশ্চিমবাংলার সমস্ত দল থেকে লোক তৃণমূলে আসার চেষ্টা করেছে, আমি তখন প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে পদত্যাগ করেছিলাম। এটা মিথ্যে নয়। এই অন্যায়টা আপনি দেখলেন, আপনি প্রতিবাদ করলেন, আপনার নেতৃত্ব, জেলার বা রাজ্যের নেতৃত্ব দেখতে পেল না? এখন ব্যাপার হচ্ছে যে আজকের যে তথ্যগুলো, আমি তো যে অভিযোগগুলো করছি তথ্য দিয়ে করছি, সেই তথ্যগুলো হঠাৎ করে আমার কাছে চলে এসছে এরকম নয়। এগুলো আমি এই তথ্যগুলো পাঠিয়েছি বারে বারে। কিন্তু উপরে একটা সমস্যা হয়েছে, আমি খবর নিয়ে যেটা জেনেছি, উপর থেকে আবার ইন্দ্রনীল সেনকেই দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই তোর চন্দননগরে একটা প্রবলেম হচ্ছে, এটা দেখে নিস তো।
উনি সেটা বললেন যে না কোনো প্রবলেম নেই। কর্পোরেশন চালানোর ক্ষেত্রে দুর্নীতির প্রশ্ন ওঠে না এই কারণেই যে কর্পোরেশনে কোনো চেকে মেয়রের কিংবা অন্য কারোর সই হয় না, সই হয় কমিশনারের, আমাদের সেক্রেটারি আছে, ফিনান্স অফিসার আছে, এডুকেশন অফিসার আছে, অ্যাকাউন্ট অফিসার আছে। অর্থাৎ মিউনিসিপ্যালিটির আমি বলতে পারবো না, কিন্তু কর্পোরেশনের একটা পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোর মধ্যে দিয়েই সবাইকে চলতে হয়। আপনার সম্পত্তি বেড়েছে এরকম অভিযোগ? সম্পত্তি বেড়েছে তো জানিয়ে দিক কোন সম্পত্তিটা বেড়েছে। আমার সম্পত্তি বেড়েছে আমার তো বলি, সারা আমি যে ওয়ার্ডে নির্বাচিত জনপ্রতিনিধি, এই ওয়ার্ডে আমি যখন কাউন্সিলর হই তখন 4টে 4 হুইলার গাড়ি ছিল, ঠিক আছে। আমার এলাকায় এখন 114টা 4 হুইলার গাড়ি আছে, তো সবারই উন্নতি হয়েছে। তো সেখানে হয়তো আমারও হয়েছে, আমরা তো আগারও হবে। মারওয়াড়িদের উন্নতি হবে না এটা আবার কোথায় বলা আছে? না, ক্ষোভ থাকার তো থাকতেই পারে, মানুষ যাকে ভালোবাসে তার প্রতি ক্ষোভ থাকে, যার প্রতি মানুষ নির্ভরশীল থাকে তার প্রতি ক্ষোভ থাকে। মাধ্যমিকে নবম স্থান অধিকারী শ্যামনগর ব্যানার্জি পাড়ার বটতলার সূর্যস্নাত বর্মনের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং। 2026-এর মাধ্যমিকে নবম স্থান অধিকারী রহরা রামকৃষ্ণ মিশন বয়েজের ছাত্র সূর্যস্নাত বর্মনের শ্যামনগর ব্যানার্জিপাড়া বটতলার বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং। সূর্যস্নাত বর্মন 689 নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় ভবিষ্যতে। তার এই সাফল্য সম্পর্কে কি বলছেন সূর্যস্নাতর মা এবং সূর্যস্নাত? ভীষণ ভালো লাগছে যে আমার ছেলে শ্যামনগরের মধ্যে এরকম শ্যামনগরের মুখ উজ্জ্বল করতে পেরেছে। নিয়ে এসেছেন আশীর্বাদ, প্রত্যেকেরই প্রয়োজন আমার ছেলে যাতে ভবিষ্যতে আরো উন্নতির পথে এগিয়ে যেতে পারে, তাই এবং উনি যেন আবার আসতে পারেন, এসে আমার ছেলেকে আবার আশীর্বাদ করে যেতে পারেন, এটাই আমি চাই। এবং আমি অবশ্যই ছেলেকে সেভাবেই তৈরি করব যাতে সমাজের জন্য সে কিছু করে উঠতে পারে। অবশ্যই অবশ্যই। আর আমি একজন টিচার হিসাবে আমি একটা জিনিস একটু বলতে চাই, যেটা আমি আমার ছেলের জন্য এই প্ল্যাটফর্মটা পেলাম, না হলে তো বলার সুযোগ আমাদের হয় না খুব একটা, যে এই যে শিক্ষানীতিটা 8 পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয়েছে, যদি 8 পর্যন্ত পাশ ফেলটা আবার ফিরিয়ে আনা হয় তাহলে মনে হয় আমাদের প্রজন্ম আরো ভালো রেজাল্ট করতে পারবে। আমি সর্বোপরি আমার মা বাবাকে অবদান করব এবং আমার শিক্ষক শিক্ষিকা আর আমার বন্ধুরা আমার সাহায্য করে যথেষ্ট এর পিছনে। বড় হয়ে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, আমি IIT-তে যেতে চাই। আমার ছোটবেলা থেকে কোডিংটা খুব পছন্দ এবং কম্পিউটারের আমার খুব পছন্দ কম্পিউটার বিষয়টা, তাই আমি সেটা নিয়েই পড়াশোনা করতে চাই বড় হয়ে। কোন বিষয়ে কি নম্বর পেয়েছো? বাংলায় পেয়েছি 99, ইংলিশে 98, ম্যাথমেটিক্সে 100, ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে পেয়েছি 97, হিস্ট্রিতে 97 আর জিওগ্রাফিতে পেয়েছি 98। অন্যদিকে কৃতি ছাত্রকে আশীর্বাদ করার পর নোয়াপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিং কি জানাচ্ছেন শুনবো। দেখো, ব্যারাকপুর শিল্পাঞ্চলকে লোক খুব খারাপ চোখে দেখে, কিন্তু আমাদের এখান থেকে তুমি যদি ICIC দেখো সব থেকে টপ আমাদের এখানে। এ আজকে 9th পজিশন পশ্চিমবঙ্গে। ওর চিন্তা ভাবনা দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। আর আজকে বর্তমান যুগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরাট গুরুত্ব আছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, ওর এরকম রেজাল্ট হয়েছে, ও IIT যেতে চাইছে, আরো একটু স্ট্রংলি ওকে করতে হবে। না, আমাদের সহযোগিতা ফ্যামিলি, বাবা টিচার, মা টিচার, আমাদের আশীর্বাদ সবসময় থাকবে। আমাদের কোনো সহযোগিতা লাগবে না, যেভাবে জুয়েল ছেলে আছে আমাদের সহযোগিতা লাগবে না। আমরা বলছি সমাজের জন্য আগামী দিন আরো কাজ করবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। সময় মতো বেতন না পেয়ে বাঁশবেড়িয়া পৌরসভার গেটের সামনে তুমুল বিক্ষোভে সাফাই কর্মীরা, এমনকি পৌরসভার ভিতরে থাকা সমস্ত কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়। ঘটনাস্থলে মগরা ও বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির পুলিশ এবং সপ্তগ্রামের বিধায়ক
স্বরাজ ঘোষ। বেলা বাড়তেই অবসরপ্রাপ্ত কর্মীরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের পেনশনের দাবিতে। কাজ বন্ধ করে বিক্ষোভ বাঁশবেড়িয়া পৌরসভায়। বাঁশবেড়িয়া পৌরসভার সামনে 500-রও বেশি অস্থায়ী শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো। বিক্ষোভকারীদের দাবি সঠিক সময়ে মাইনে দিতে হবে। আর এই দাবিতেই অস্থায়ী কর্মীরা বাঁশবেড়িয়া পৌরসভার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে সকাল থেকেই। বিক্ষোভ চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরা থানার পুলিশ। পরে ছুটে আসেন সপ্তগ্রামের নবনির্বাচিত বিধায়ক স্বরাজ ঘোষ। তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয় আগামীকাল অর্থাৎ শুক্রবার সাফাই কর্মীদের মাইনে দেওয়া হবে। কিন্তু তারপরেও সাফাই কর্মীদের দেখা গেল সকালে পৌরসভার গেটের সামনে বিক্ষোভ করতে। কি বলছেন বিক্ষোভরত অস্থায়ী শ্রমিকরা শুনবো। আমাদের মাইনা দিচ্ছে না ঠিক টাইমে। এখানে এই পৌরসভায় অনেক রকমের স্টাফ আছে, কেউ ড্রাইভার আছে, কেউ পাম্প অপারেটর আছে। আমরা হাউসকিপিং এর কাজ করি। পাম্প অপারেটর, ড্রাইভার এদের সব 1 তারিখে মাইনা হয়ে যাচ্ছে। আমাদের 28 তারিখ 29 তারিখে মাইনা দিচ্ছে এই চেয়ারম্যান। ক মাসের মাইনা বাকি? আমরা 1 মাস, 1.5 মাসে মাইনা পাচ্ছি। 1 মাস তো কমপ্লিট হতেই চলবে। কত করে মাইনা পান? আমরা 6370 টাকা মাইনা। কতদিন ধরে কাজ করছো এখানে? আমাদের 5 বছর কাজ হচ্ছে। অস্থায়ী লেবার সব? অস্থায়ী লেবার। সবাই অস্থায়ী? কতজন আছে টোটাল? আমরা মিনিমাম 1400-700 লেবার আছি। কি বলছে চেয়ারম্যান? কি বলছে চেয়ারম্যান? শুধু বলছে কি আমরা দেখছি বোর্ড মিটিংয়ে কথা বলে। আগে মাসে আমরা এখানে হংসশ্রী লজে মিটিং রেখেছিলাম, ওখানে শিল্পী এসেছিল, অমিত বিশ্বাস এসেছিল, সব এসেছিল। ওরা বলছে কি আমরা বোর্ড মিটিংয়ে কথা বলে কোনো বোর্ড মিটিংয়ে কথা বলছে না, শুধু আমাদের মাইনা দিচ্ছে। আজকে আমাদের মাইনা পাচ্ছি না। আগেবার মাসে এরমি করলো, এক মাস বেরিয়ে গেল, তারপর মাইনা পেলো। এই মাসে এরমি করছে, আজকে 10 তারিখ পার, তাও মাইনা পাইনি। চেয়ারম্যানকে যখন বলি আমরা যে আমাদের মাইনা কি হলো, বলছে দেখছি। স্টাফদের আগে মাইনা হয়ে যাচ্ছে, আমাদের মাইনা পিছিয়ে দিচ্ছে। কেন? আমরা লেবার না। কত রোজ তোমাদের? আমাদের হয়ে যাচ্ছে 240 টাকা। কদিনের মাইনা বাকি? আমরা 26 দিনের মাইনা পাই। অন্যদিকে পৌর প্রধান কি বলছেন এবং বিধায়ক কি বাকি বলছেন শুনুন। এটা হওয়ারই ছিল, ওরা দীর্ঘদিন ধরে ওরা দাবি দেওয়া পূরণের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমাদের পৌরসভা এমনই আর্থিক অবস্থার মধ্যে আমি চেয়ারে বসেছি যেখানে আমি ওদের সব দাবি দেওয়া পূরণ করতে পারছি না। আগে মাইনে দেরি করতো, এখনো দেরি হচ্ছে। আমি ওদেরকে কথা দিয়েছি যাতে মাইনেটা একটা ফিক্স ডেটে একটু এগিয়ে নিয়ে এসে করা যায়। ওদের আরেকটা দাবি হচ্ছে যে আগে ওদের মাইনে হবে, তারপর অন্যান্য স্টাফের মাইনে হবে। আমি সেটা মেনে নিয়েছি, আমি আগে ওদের মাইনে হবে, তারপর যেমন আমাদের যে অনারি এমপ্লয় আমি সেটা আমরা এখন নেবো না, আগে ওদের মাইনে হবে, তারপর সবাইকে মাইনে নিলে তবে আমরা, এটা আমাদের ঠিক হয়েছে, আমরা তারপর অনারি আমি নেবো। দেখুন, অস্থায়ী কর্মী এখানে যারা কাজ করছে, যারা কাজের মধ্যে যুক্ত হয়েছে তারা চেষ্টা করব, কিন্তু কাজ ছাড়াও কিছু আছে যাদের নাম এই তৃণমূলের সরকার, এই তৃণমূলের যারা প্রভাবশালী নেতা আছে এলাকার, তারা ঢুকিয়ে রেখে দিয়েছে। কিছু কাউন্সিলর ঢুকে রেখে দিয়ে তাদের বাড়ির চাকর বাকর হিসেবে ব্যবহার করে, বাজার করা থেকে আরম্ভ করে তার বাড়ি গাড়ি ধোয়া থেকে আরম্ভ করে ব্যবহার করে। এইসব চলবে না এই পৌরসভায়। এই পৌরসভা স্বচ্ছতা ফিরে আসবে, এই পৌরসভা মানুষের পরিষেবায় কাজ হবে। আমরা বাছাই করব, আমরা আমরা এই পৌরসভাতে আবার বসবো সামনের সোমবার, অর্থাৎ 18 তারিখ আমরা বসবো, বসে আমাদের স্বচ্ছতা কীভাবে আসবে আবার আলোচনার মধ্যে আসবে। দাদা, লেবারদের প্রত্যেকটা লেবারদের এবং যারা আছে স্টাফ আছে তাদেরকে এখানে বলবো যে আপনারা যেমন কাজ করছেন, মানুষের পরিষেবা দিচ্ছেন, আপনারা দিয়ে যান। আপনাদের তো শুক্রবার দিন পেমেন্ট হয়ে যাচ্ছে, 15 তারিখে পেমেন্ট হয়ে যাচ্ছে। মানুষের পরিষেবা থেকে যেন কোনো ঘাটতি না থাকে। সকাল থেকেই বাঁশবেড়িয়া পৌরসভার গেটের সামনে কাজ বন্ধ করে অস্থায়ী সাফাই কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে। একটু বেলা বাড়তেই 10টা নাগাদ দুটো গেটে তালা লাগিয়ে পৌরসভার স্টাফদের পৌরসভায় ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিশ হস্তক্ষেপ করায় প্রায় 1.5 ঘন্টা পর তালা খুলে দেওয়া হয়। 11:30 বাজতেই পৌরসভায় প্রায় 210 জন অবসরপ্রাপ্ত কর্মীরা বিক্ষোভে বসে পড়েন। বিক্ষোভরত অবসরপ্রাপ্ত কর্মীদের দাবি তাদের বকেয়া পেনশন অবিলম্বে মেটাতে হবে এবং সঠিক সময় পেনশন দিতে হবে। এই দাবি করে কি বলছেন তারা শুনুন। 28 বছর কাজ করেছি, 13 বছর হলো রিটায়ার হয়েছি। অনেক পৌর প্রশাসকের আমলেই কাজ করেছি, কোনোদিন এই অবস্থা হয়নি। আমাদের পৌরসভা সোনার পৌরসভা ছিল, বাঁশবেড়িয়া পৌরসভা নিয়ে সবাই গর্ববোধ করত। এখন যে পৌরশাসক আসছে তিনি কি করছেন, নিজের আখের গুছিয়ে সব নিয়ে চলে যাচ্ছেন লুটে পুটে। আর তারপর যে আসছে সে বলছে কিছুই নেই ছোবড়া, পরে যে আসছে সে আবার সব নিয়ে চলে যাচ্ছে। আমরা কর্মচারীরা
এর জন্য ভুক্তভোগী হচ্ছে, আমরা খেতে পারছি না। কত পেনশন পান আপনি? হ্যাঁ, কত পেনশন পান? আমি পেনশন পাই 30,000 টাকা, এক পয়সাও পাচ্ছি না। ক মাসের বাকি? 1-1.5 ঘন্টা পরে আপনাদের বিক্ষোভ উঠে গেল, কারণটা কি? কি কথা হলো? আমাদের বালবেরিয়া পৌরসভার 200টা পরিবার আমরা পেনশনের আওতায় আছি। বিগত 2 মাস ধরে পেনশন আমরা পাচ্ছি না। মার্চ মাস এবং এপ্রিল মাস আমরা এর মধ্যে ভোটের আগে 21 তারিখ আমরা অবস্থান বিক্ষোভ করেছিলাম। তখন আমাদের বলা হয়েছিল আমি দেখছি আমরা এর মধ্যে পেমেন্ট করব, কিন্তু আমরা দেখলাম মার্চ মাসের পেমেন্টটাও হয়নি, এপ্রিল মাসের পেমেন্টটাও হয়নি। তাই জন্য আজকে আমরা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বলেছিলাম যে আমাদের যদি 12 তারিখের মধ্যে পেনশন পেমেন্ট না হয় তাহলে আমরা আজকে অবস্থান বিক্ষোভে সামিল হব। সেই মতো রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। 2026 উচ্চ মাধ্যমিকে হুগলি জেলায় উল্লেখযোগ্য ফলাফল নয়, তার মধ্যেও শ্রীরামপুরের মেঘা মজুমদার পঞ্চম, অনুরাগ গাঙ্গুলি ষষ্ঠ এবং সোমরার আহমেদ সোহান অষ্টম। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। নৈহাটি রেলওয়ে প্রশাসনের নির্দেশে সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হলো নৈহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়। শুধু তাই নয়, রেলের জায়গায় বেআইনিভাবে নির্মিত তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ও ভেঙে দিল রেল প্রশাসন। উত্তর 24 পরগনার নৈহাটি রেলওয়ের প্রশাসনের নির্দেশে তৃণমূল কার্যালয় খালি করে দেওয়া হলো। নৈহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃণমূলের কার্যালয় সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয় রেলওয়ে
প্রশাসনের নির্দেশে। যদিও রেলওয়ে প্রশাসনের নির্দেশে আগামী 13ই মে বুধবার সকাল 10টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সময়সীমার পূর্বেই পৌরপ্রধান অশোক চ্যাটার্জির উপস্থিতিতে তৃণমূল কার্যালয় থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ চলে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অশোক চ্যাটার্জি বলেন, রেলওয়ে প্রশাসন থেকে দলীয় কার্যালয় সরিয়ে নেওয়ার জন্য যে নোটিশ দেওয়া হয়েছিল তাতে কোনো মেমো নাম্বার স্ট্যাম্পের বালাই ছিল না। তার পাশাপাশি বিজেপি নেতা সৌম্যদীপ মোদক জানান, তৃণমূল আমলে দুর্নীতি করে দখলদারি করে রেখেছিল এই দলীয় কার্যালয়। বিজেপি এসেছে বলে বোধোদয় হয়ে দলীয় কার্যালয় সরিয়ে নিয়েছে তারা। কি বলছেন অশোক চ্যাটার্জি এবং বিজেপি নেতা সৌম্যদীপ মোদক, শুনুন। দেখুন, রাজনৈতিক পালাবদলের পরে কেন হলো এটা তো এখানকার যারা রেলওয়ে অফিসার আছেন, যারা আছেন তারা বলতে পারবেন। তবে পার্টি অফিসটা হচ্ছে দলের কর্মীদের কাছে মন্দির, মসজিদ, গির্জা, সে যে কোনো দলের কর্মীদের হোক। আমরা 2011 সালে পরিবর্তন হয়েছিল, সিপিএম পার্টি অফিস ছিল। রাজনৈতিক প্রতিহিংসা বলা যেতে পারে। এখন তাদের রাজনৈতিক প্রক্রিয়াটা তাদের কাছে, তাদের মতন। আমাদের রাজনৈতিক এটা কেন 2011 সালে যখন পরিবর্তন হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বদল চেয়েছি মানুষের কাছে, বদলা চাইনি, তোমরা কেউ বদলা নেবে না। আমরা কেউ বদলা নেই। এখন তাদের মনে হয়েছে আমাদের বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আমি প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি বিধ্বস্ত, জর্জরিত। আমি এখনো বর্তমান পৌরসভার পৌরপ্রধান। আমি পৌরসভা করার পর, নৈহাটি পৌর নাগরিকদের পরিষেবা দেওয়ার পর আমাদের কাছে আমাদের বর্তমান পৌর বোর্ড যারা আছেন তাদের কাছে কোনো দল ছিল না, তাদের কাছে কোনো ধর্ম ছিল না। তাদের সংগঠন যেভাবে সংগঠন নেতৃত্ব সিদ্ধান্ত নেবে সেভাবে চলবে। বিজেপি সরকার এসছে, তাই জন্য তৃণমূলের সুবুদ্ধি হয়েছে। কারণ বিজেপি থাকাকালীন তৃণমূল এতদিন দুর্নীতি দুষ্কৃতি রাজ চালিয়ে এসছে, এই দখল তোলাবাজি এই করে চালিয়ে এসছে। কিন্তু যবে থেকে বিজেপি সরকার চলে এসছে, তৃণমূল বুঝে গেছে তাদের দুর্নীতি দুষ্কৃতি এবং দখলদারির দিন শেষ। তাই জন্য তাদের সুবুদ্ধি হয়েছে। তারা রেল নোটিশ দেওয়ার পরপরই তারা তাদের পার্টি অফিস বলবো না, ওটা দুষ্কৃতীদের আঁতুর ঘর ছিল। ওখানে যত সব হাজিনগর আর কারিগর পাড়ার থেকে সব দুষ্কৃতীদেরকে ওখানে একত্রিত করে রাখা হতো সাধারণ মানুষকে সমস্যা করার জন্যে, তোলাবাজির জন্যে, আর সক্রিয় বিজেপি কর্মীদেরকে বিভিন্ন রকমভাবে হ্যাকেল করার জন্য এবং আক্রমণ করার জন্য। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। উত্তর 24 পরগনার নৈহাটি স্টেশন সংলগ্ন নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ রোডের ধারে রেলের জায়গায় বেআইনিভাবে গড়ে উঠেছিল তৃণমূল শ্রমিক সংগঠনের অফিস। সেই অফিস এদিন নোটিশ দিয়ে ভেঙে দিল রেল প্রশাসন। এখানেই নানান অপরাধমূলক কাজকর্ম হতো বলে অভিযোগ ওঠে। এছাড়াও রেলের জায়গা দখল করে ওই দলীয় অফিস চলছিল বলেও ছিল অভিযোগ। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। অন্যান্য বছরের ন্যায় এবছর হুগলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উল্লেখযোগ্য ফলাফল নয়। তার মধ্যে পঞ্চম শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী মেঘা মজুমদার, ষষ্ঠ মাহেশের রামকৃষ্ণ আশ্রমের ছাত্র অনুরাগ গাঙ্গুলি এবং অষ্টম সোমরা নাটাগড় হাই স্কুলের ছাত্র আহমেদ সুহান। 2026-এর রাজ্যে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অর্জন করল হুগলির সোমরা নাটাগড় হাই স্কুলের ছাত্র আহমেদ সোহান। সোহানের প্রাপ্ত নম্বর 489। আহমেদ সোহান বাংলায় পেয়েছে 93, ইংরাজিতে 100, ভূগোলে 97, ইতিহাসে 96, দর্শনে 97 এবং পরিবেশে 99। সোমরা পোতাগাছি গ্রামের বাসিন্দা সোহান। তার এই সাফল্যে খুশি তার পরিবার এবং সোহানের স্কুল। কি বলছেন এ বিষয়ে সোহান এবং তার পরিবার, শুনুন। আমি ভাবতে পারিনি। আমি একটা মাইন্ডে আমার একটা নাম্বার ফিক্স ছিল, হয়তো এটা পাবো, কিন্তু ওর থেকে বেশি পেয়েছি আমি। আর আমি খুবই খুশি, আমার মাও খুশি, বাবাও খুশি খুব, আর আমি স্যারেরও। পড়াশোনার কি নির্দিষ্ট সময় ছিল নাকি না? পড়াশোনা বলতে আমার পড়াশোনাটা ঠিক ওইভাবে না ধরা বাঁধার সময়ে পড়বো এরকম কিছু নয়। আমার পড়তে যখন ভালো লাগতো আমার পড়ে নিতাম, মানে যখন ইন্টারেস্ট করে তখন সব কিছুই ভালো হয়। খুবই আনন্দের ব্যাপার, এটা বলে বোঝাতে পারবো না।
স্যারেদেরও অনেক সাপোর্ট করেছে, স্যাররা যথেষ্ট সাপোর্ট করেছে, এ নিজে ইচ্ছাই পড়তো, যাক শুনে খুব সাপোর্ট পেলাম। মানে এটা শুনে কেমন লাগছে এই যে রাজ্যের মধ্যে অষ্টম পর্যায়ে অষ্টম আমি হয়েছে? তো ভাবতেই পারিনি, আমি দোকানে কাজ করেছিলাম, হঠাৎ ফোন এলো, আমি খুশিতে তো আর ছুটে চলে এলাম। 2026-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল সেইভাবে উল্লেখযোগ্য নয় হুগলি জেলায়। তারই মধ্যে আশার আলো জাগিয়েছে মেঘা মজুমদার, অনুরাগ গাঙ্গুলি এবং আহমেদ সুহান। এরা যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম স্থান অধিকার করেছে। হুগলি শ্রীরামপুরের মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের অনুরাগ গাঙ্গুলি 491 নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। স্বাভাবিক কারণেই খুশি তার পরিবারের সদস্যরা, খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরাও। তার এই সাফল্য সম্পর্কে কি জানাচ্ছে অনুরাগ, শুনুন। ক্রিকেট ভালো লাগে। কতক্ষণ পড়াশোনা করো তুমি সারাদিনে? আমি সময় বেঁধে কোনোদিন পড়িনি, পড়াশোনাটা অত নজর দিয়েও পড়ি না। আমি যখন ইচ্ছা করতো তখন পড়তাম, একদিন পড়িও নি, এরকম হয়েছে। অ্যাভারেজ বলতে গেলে ওই 2 থেকে 3 ঘন্টা হবে সারাদিনে। তোমার পরবর্তী যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে কি পরামর্শ দেবে, কিভাবে? তাদেরকে একটাই কথা বলবো, সবসময় যে প্রচুর পড়ে সবকিছু পড়েই যে ভালো রেজাল্ট হয় তা নয়, স্ট্র্যাটেজি নিয়ে ঠিক যেটুকু মানে দরকার সেটুকু ভালো করে পড়লেই ভালো রেজাল্ট করা যায়। 2026-এর 14ই মে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পেয়েছে। আর এই ফল প্রকাশ হতেই দেখা গেল শ্রীরামপুরের রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের মেঘা মজুমদার রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। মেঘার সাফল্যে খুশি তার পরিবার এবং মেঘা। কি জানা যাচ্ছে মেঘার এই সাফল্য সম্পর্কে, শুনুন। আমার রেজাল্ট আমি কিছুক্ষণ আগে চেক করলাম। আমার বাংলায় 96, ইংলিশে 100, পলিটিক্যাল সায়েন্সে 98, হিস্ট্রিতে 96, জিওগ্রাফিতে 98 আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে 100। ভবিষ্যতে কি করার ইচ্ছে? ভবিষ্যতে সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা আছে। ইউপিএসসি এক্সাম প্রিপারেশন নেব, এবার তারপর দেখি। পড়াশোনার পাশাপাশি আর কি করতে থাকবে? পড়াশোনার পাশাপাশি আঁকতে ভালোবাসি, গান গাই, আর রিসেন্টলি চেস খেলা আমি শুরু করেছি এইচএস এর পরে। তো সেটা এখন মাঝে মাঝে বাবার সাথে আমি খেলি, যেহেতু বাবা খুব ভালো চেস প্লেয়ার, বাবার সাথে খেলি। আর তাছাড়াও বিভিন্ন মুভিজ সিরিজ দেখা, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, টিভিতে দেখা, সবই করি। কতক্ষণ পড়াশোনা করো? সেভাবে কোনো ফিক্স টাইম ছিল না যে এরকম 4 ঘন্টা বা 5 ঘন্টা প্রতিদিন। তবে যদি 4 ঘন্টা পড়েছি বা 5 ঘন্টাই হয়তো পড়েছি, কিন্তু প্রতিদিন পড়ার চেষ্টা করেছি। বরুণ দাস, শিবাশিস মৌলিকের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 66%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।